নমস্কার, শুভ অপরাহ্ন। অপরাহ্ন গড়িয়ে যাওয়ার পরেই শুরু করা বলে শুভ অপরাহ্ন। আজকের বিষয়টা হচ্ছে ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। এই বাক্য বন্ধটি আজকে থেকে নয়, প্রায় 100 বছরের ওপর সময় ধরে আমরা জানি। আমরা এটাও জানি যে ফ্যাশন আর স্টাইলের মধ্যে এই যে পার্থক্য, এই পার্থক্যকে বুঝতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে অনুধ্যান করে নিতে হয়। কাকে বলি স্টাইল, কাকে বলি ফ্যাশন, এই ব্যাপারটা আগে বুঝতে হয়। সেইটা বুঝতে সময় লাগে। শুধু সময় লাগে তাই নয়, জানতে হয়, বিষয়টাকে অনুধাবন করতে হয়, সর্বোপরি বিষয়টাকে শিখতে হয়। এই শেখাটা গুরুত্বপূর্ণ। ফ্যাশন আর স্টাইলের মধ্যে ফারাকটা, ফ্যাশন প্রায় সবাই করি আমরা, কিন্তু স্টাইল কতজন করতে পারি, ইটস আ বিগ কোয়েশ্চেন। এবং যে কারণে শেষের কবিতার অমিত রায় বা অমিত রায় যখন স্পষ্ট করে বলে যে ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী, সেইটা হয়ে যায় একটা বাক্যবন্ধ। আমি একটু অপেক্ষা করবো, কারণ নোটিফিকেশন পৌঁছিয়ে বন্ধুদের আসতে, পরিবারের সকলের আসতে একটু সময় লাগে। শনিবার সকালবেলা, জানি না কতজন বাড়িতে আছেন, কতজন কর্মক্ষেত্রে আছেন। এখন তো ব্যাপারটা বোঝা মুশকিল হয়ে গেছে। এখন গোটা পৃথিবী জুড়ে একটাই স্টাইল বা একটাই স্টাইল স্টেটমেন্ট। ফ্যাশন স্টেটমেন্ট বলে কিছু হয় না, কিন্তু স্টাইল স্টেটমেন্ট বলে হয়। সেটা কি না, সেটা হচ্ছে মুখে একটা মুখোশ। এসেছেন দিলীপ বাবু, সমিতা দাস, আর কে কে এসেছেন আমি নামগুলো দেখতে পাচ্ছি না সবকটা। একটু যদি জানান দিতেন যে হ্যাঁ আমি আছি, তাহলে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে যে কজন আছেন তাদেরকে মনে করিয়ে দেব। দেখুন, ফ্যাশন বা স্টাইল সম্পর্কে আমাদের প্রত্যেকের কিছু না কিছু বক্তব্য থাকে। সো আমার অনুরোধটা এরকম, আপনার যদি বক্তব্য থাকে তাহলে সেটা বলুন, আসুন সেটা শুনি, জানা যাক। অর্ণব এসেছে। অর্ণব প্রায়শই লক্ষ্য করে দেখেছি ফ্যাশন সম্পর্কে, স্টাইল সম্পর্কে অনেক রকম মন্তব্য করে, তার মানে তার আগ্রহ আছে। গৌতম দুবে আছেন, সুমিত দাশগুপ্ত আছেন। আমি জানতে চাইব ফ্যাশন স্টাইল সম্পর্কে কোনটাকে কিভাবে আমরা দেখি, আপনাদের মতামতটা কি, আমি একটু জানতে চাইব। শুধু জানতে চাইব তাই নয়, পাশাপাশি আমি সেই মতামতটাকে ধরেই কথাবার্তাগুলোকে এগিয়ে নিয়ে যাব। কারণ স্টাইল স্টেটমেন্ট পৃথিবীতে এত রকম মানুষের এত ধরনের দেখেছি, কারো কারো ক্ষেত্রে দেখেছি সেই স্টাইল স্টেটমেন্টটা হয়ে ওঠে তার পরিচয়। উদাহরণ, অমিতাভ বচ্চনের অল্প বয়সে অ্যাংরি ইয়াং ম্যান ইমেজে তার যে কান ঢাকা চুল, জুলপিটা একটু চওড়া, এই পর্যন্ত, ওইটা শেষ পর্যন্ত সমস্ত নায়ককে অনুসরণ করতে হয়েছিল। তা সে ফিরোজ খানই হোক, যেই হোক, মিঠুন চক্রবর্তী আবার কি করলেন, এখান থেকে জুলপিটা কেটে দিলেন, কেটে দিয়ে বাকিটা কামিয়ে রাখলেন। ফলত তার জুলপিটা এইখানে চলে গেল, সেটাই হয়ে গেল মিঠুন চক্রবর্তীর স্টাইল স্টেটমেন্ট। কিংবা তার পোশাক আশাকের মধ্যেও স্টাইল স্টেটমেন্টটা বোঝা যায়। আবার দেখুন, চে গুয়েভারা, যে প্রখ্যাত বলিভিয়ান নেতা, এই চে গুয়েভারা, তার স্টাইল স্টেটমেন্টটা কি? সারা জীবন ওই দাড়ি, চুলটা ওই রকম, মুখে একটা চুরোট বা একটা পাইপ। এই যে চে গুয়েভারা, বিপ্লবের সঙ্গে তার একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি হয়ে গেল। তারপর থেকে যত চে গুয়েভারার অন্ধ অনুসরণকারী, তারা সবাই দাড়ির থেকে বেরোতে পারলো না। হিপিদের স্টাইল ছিল কীরকম? এই যেমন আমার স্টাইলটা। ফ্যাশন অস্থায়ী, স্টাইল স্থায়ী, একদম ঠিক দিবান্বিতা, আমি সম্পূর্ণ সহমত। অরণি চক্রবর্তী কেমন আছো? স্নিগ্ধা দেবী এসছেন, স্বপ্না পাল এসছেন, মুন এসছেন। স্টাইল স্টেটমেন্ট, সেটা কিন্তু গোটা পৃথিবীর একটা আইকন হয়ে থাকলো, এটা স্টাইল। আবার ধরুন, যার থেকে কথাটা ধার করেছিলাম, ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। সেই ব্যক্তিটি যখন স্টাইলের দিকে এগোন, তখন তার নিজস্ব স্টাইল তিনি তৈরি করে নেন। তিনি অমিত রায়। এখন অমিত রায় তো আর কোনো সত্যিকারের চরিত্র নয়, কিংবা হয়তো ছিলেন, আমরা জানি না। পটলডাঙ্গার টেনিদা যেরকম, টেনিদার সম্পর্কে
নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছেন যে পটলডাঙ্গায় সত্যি একজন ছিলেন, তার নাম টেনিদা, ডাকনাম টেনি ছিল, এবং তাকেই নাকি আদর্শ করে তিনি লিখেছিলেন। সেখানে স্টাইল স্টেটমেন্ট অতটা ফ্যাক্টর করেনি, যতটা তার ডায়ালগের মধ্যে যে স্টাইলটা ফুটে উঠেছিল সেটাই ছিল টেনিদা, বা তার উপস্থিত বুদ্ধি, তার অসম্ভব মজার মজার সমস্ত কাণ্ড ঘটানো। গড়ের মাঠে গোড়া ঠেঙিয়েছিল, অথচ টেনিদার চেহারা ছিল টিং টিংয়ে রোগা। এইটা মণিদীপা এসছে। অরণি আছি, সুস্থ আছি এখন অব্দি। মাঝে শরীরটা একটু গন্ডগোল করছিল, তবে তার কারণও ছিল অতিরিক্ত প্রেশারের জন্য। কিন্তু ওই যে স্টাইল স্টেটমেন্টটা কিন্তু বদলায়নি, একই রকম আছে। অর্ণব কিছু বলছে না, কিন্তু অর্ণব প্রায়শই ফ্যাশনের স্টাইল নিয়ে নানান রকম মন্তব্য করে থাকে। আমি আশা করছি ওর কাছ থেকে কিছু একটা কথা। তো এই যে স্টাইল স্টেটমেন্ট, এই যে ডিফারেন্সিয়েশন বা বৈচিত্র্য একজনের থেকে আরেকজনের, একজন ফিল্ম স্টার দেবানন্দ যেরকম তিনি যখন অভিনয় করতেন তার একরকম ছিল, চার্লি চ্যাপলিনের অভিনয়ের মধ্যে ম্যানারিজম একরকম ছিল, মনোজ কুমার মুখের সামনে হাতটা এরকম করে দিয়ে রাখা সবসময় একটা কিরম যেন মৌজে থেকে যাওয়া, এটা ছিল মনোজ কুমারের স্টাইল স্টেটমেন্ট। মানসবাবু এসছেন, মানসদা তোমার স্টাইল স্টেটমেন্ট কি, তুমি সেটা বলতে পারো, মোস্ট ওয়েলকাম, আমরা শুনতে চাই সেটা। ইংরেজিতেই লেখো, অসুবিধা কিচ্ছু নেই, তোমার বাংলা লিখতে অসুবিধা হয়, লেখো তোমার স্টাইল স্টেটমেন্টটা কি। আমি লক্ষ্য করে দেখেছি এই লোকটি মাথায় টুপি পরতে পছন্দ করে, সিগারেট খাওয়ার একটা নিজস্ব স্টাইল আছে, প্রত্যেকেরই আছে, আমাদের প্রত্যেকেরই। এই যে উত্তম কুমারের ছবি পেছনে রয়েছে, উত্তম কুমারের সিগারেট খাওয়াটা এখনো পর্যন্ত বাঙালি ভোলেনি, কিন্তু সেটা বার্ট ল্যাঙ্কাস্টারের কাছ থেকে কপি করা কিনা আমি নিশ্চিত করে বলতে পারবো না। যদিও বার্ট ল্যাঙ্কাস্টার সেই সময় খুব জনপ্রিয় হিরো, বার্ট ল্যাঙ্কাস্টারের হাঁটা চলা কথা বলা সব কিছুর মধ্যে একটা ব্যাপার ছিল। আমাদের প্রচুর হিন্দি ছবির ফ্যাশন ট্রেন্ড, সুমিত লিখছেন, কৃষ্ণা দীক্ষিত এসছেন, সরজিৎ হাজরা এসছো, আর লিখছেন স্টাইল নির্ভর করে নিজের পছন্দের ওপর। শুধু সেখানেই নয়, স্টাইলটা একটা স্টেটমেন্ট, ফ্যাশনটা একটা ট্রেন্ড, অবশ্যই একটা সেই সময় যেটা এসে উপস্থিত হলো। আমি একটা ব্যাপার বলি, আমরা ইংরেজিতে একটা প্রবাদ খুব জানি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, নো ডাউট অ্যাবাউট ইট। ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে। জানেন কি, ফ্যাশন জিনিসটাও ঠিক তাই। সে কিন্তু ঘুরে ফিরে মোটামুটিভাবে 20-30 বছরের পুরনো ফ্যাশন আবার আসতে থাকে। আবার কখনো কখনো এরকমও হয় ফ্যাশন ব্যাপারটাতে এসে ঢুকে পড়ে সেই সময়ের যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ সেটা রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, কোনো একটা ফিল্ম হতে পারে, কোনো একটা বিশেষ গান হতে পারে, কোনো একটা বিশেষ শিল্প হতে পারে, আবার কোনো একটা ধরুন মহাশূন্যের ঘটনা সেটাও হতে পারে। সেইটা এসে ঢুকে পড়ে স্টাইলের মধ্যে, ফ্যাশনের মধ্যে। উদাহরণ, হ্যালির ধূমকেতু যখন দেখা গিয়েছিল তখন প্রচুর স্টাইল নিজস্ব, ঠিক তাই, কিন্তু নিজস্ব হয় না স্নিগ্ধা, এটাই আলোচনার জায়গা। স্টাইল কি নিজস্ব হয়, নাকি স্টাইলকে কারোর না কারোর কপি করে কোনো না কোনোভাবে আমরা স্টাইলটাকে বিনির্মাণ করি এবং বলি যে এইটা আমার স্টাইল। কিন্তু সেইখানটাতে লক্ষ্য করে ভালো করে খুঁটিয়ে দেখলে দেখা যাবে আগের কোনো না কোনো একটা জিনিসকে আমি ধরেছি, তার সঙ্গে নিজস্বতা কিছু মিশিয়ে তৈরি করেছি স্টাইল। উদাহরণ, ওই যেটা বলছিলাম, হ্যালির ধূমকেতু যখন এসেছিল তখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল পোশাক পরার অভিনবত্বের মধ্যে ধূমকেতুর প্রিন্ট দেওয়া, হ্যালির প্রিন্ট দেওয়া বিভিন্নভাবে, হয় পেছনটায় আগুন জ্বলছে অথবা আগুন। এই ধূমকেতু একটা রীতিমতো ম্যাটার হয়ে উঠেছিল স্টাইল স্টেটমেন্টের ক্ষেত্রে। ববি সিনেমাটা রিলিজ করার পর গোটা ভারতবর্ষ জুড়ে এখনো পর্যন্ত যখন ওই টিপ টিপ ছাপওয়ালা জামা কেউ পরে, আমরা বলি ববি প্রিন্ট। কেন? ববি সিনেমাতে ডিম্পল কাবাডিয়া ওই রকম প্রিন্টের কয়েকটা জামা পরেছিলেন। হ্যাঁ, ফ্যাশন প্রবাহ ঠিক। প্রসেনজিৎ কেমন আছো? সবিতা কেমন আছো? আমি জানতেই চাইছি আপনাদের মনোজগতে যে স্টাইল, নারী হলে একরকম অ্যাটায়ার অ্যান্ড স্টাইল। আচ্ছা, আমি অর্ণবের মন্তব্যটার জন্য অপেক্ষা করছিলাম, ও একটা ভেবে চিন্তা ভাবনা করে একটা মন্তব্য করবে। লিখছে, তুমি তোমার যে ভাবমূর্তিতে পরিচিত হতে চাও তাদের কাছে যাদের মান্যতা তোমার কনফিডেন্স বাড়ায়
সেই ভাবমূর্তি তুলে ধরতে সবচেয়ে উপযুক্ত যে অ্যাটায়ার অ্যান্ড স্টাইল, সেটাই তোমার মোস্ট প্যাশনেট ফ্যাশন। খুব সত্যি কথা, খুব সত্যি কথা। কিন্তু অর্ণব, এই কথাটাকে আরেকটুখানি বদলে দিয়ে বলি, এই যে মোস্ট প্যাশনেট ফ্যাশন যেটা বললে, সেটা কিন্তু বদলায়, সেটা একরকম থাকে না। তাহলে আমি যেটা বলছিলাম যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এবার দেখুন, তাকিয়ে ভালো করে তাকিয়ে দেখুন, স্টাইল বা ফ্যাশন রিপিটস ইটসেলফ, ফ্যাশন রিপিটস ইটসেলফ। স্টাইল বদলায় না, স্টাইলটা নিজস্বতায় থাকে, তাতে কিছু অ্যাডিশন অল্টারেশন হতে পারে, কিন্তু ফ্যাশন বদলে যাবেই। আপনারা কি জানেন প্রত্যেকটা গ্রীষ্মে প্রত্যেক বছর একটা করে রং সিদ্ধান্ত নেয়, বিশেষ করে যারা আমাদের পরিচালনা করছে বিজ্ঞাপনের মাধ্যমে, যে কর্পোরেট জগৎ নেপথ্য থেকে আপনি তাদের সামনে দেখতে পাচ্ছেন না। আপনি কি কিনবেন, কি রং কিনবেন, কি রঙের পোশাক পরবেন, কোথায় বেড়াতে যাবেন, আপনি কিভাবে আপনার অতিরিক্ত অর্থটা কোন দিকে খরচা করবেন, আপনি সমাজে কতটা দান করবেন কিংবা করবেন না, আপনি কোন কোন অসুখ বা কোন কোন ওষুধগুলো আপনি নির্বাচন করে নেবেন বা আপনাকে ডাক্তার নির্বাচন করে দেবে, এর সব কিছু সিদ্ধান্ত নিচ্ছে কয়েকজন লোক পেছনে বসে বসে। মজার ব্যাপার হচ্ছে স্টাইলের ক্ষেত্রেও এরকম একটা ফ্যাক্টর কাজ করে, ফ্যাশনের ক্ষেত্রেও কাজ করে। কিরকম? একটা উদাহরণ বলি আপনাদের, ঘটনাটা একটু পুরনো, খুব বেশি পুরনোও নয়। এই ধরুন বছর 3 আগেকার কথা, 17 সাল, না 17 সালও নয়, মাফ করবেন, 18 সালের ঘটনা। 18 সালের গ্রীষ্মে কোন রংটা গ্রহণযোগ্য হবে সেটা স্থির করতে একটু সময় লেগেছিল। কেন না, লক্ষ্য করে দেখা হচ্ছিল তার আগের বছর বা তারও আগের বছর যে সমস্ত গার্মেন্টসের প্রোডাক্ট হয়েছে তাদের লেফট ওভার কোন রংটা বেশি থেকে গেছে। দেখা গেল যে থেকে গেছে, বেশি পরিমাণে থেকে গেছে হলুদের কাছাকাছি একটা পার্টিকুলার রং, একটু নরম একটা রং। তখন বলা হলো, ফ্যাশন ডিজাইনাররা ইত্যাদিরা তারা সকলে বলতে শুরু করলেন, এবছরের রংটা হচ্ছে ওই হলুদ। বলে সেই হলুদের পোশাক পরিয়ে কয়েকজন সুন্দরীকে র্যাম্পে হাঁটানো হলো, কয়েকজন সুপুরুষকে হাঁটানো হলো, স্থির হয়ে গেল রংটা হবে ওই হলুদ। কেন না, পেছনে লুকিয়ে রয়েছে কি না, ব্যবসা। সব কিছু বদলে গেল ওই হলুদ রঙে। এক এক বছর এক একটা রংকে বেছে নেওয়া হয়। মাথায় রাখুন, এটা কিন্তু স্টাইল নয়, এটা হচ্ছে ফ্যাশন। এবং তারা জানে যে একটা বড় অংশের মানুষ তারা ছুটবে ওই রংটার জন্য। এবং ইউরোপে, আমেরিকাতে, পশ্চিমের দেশগুলোতে গ্রীষ্মে যারা গেছেন বা থাকেন, মানুষদা নিশ্চয়ই বলতে পারবে, এক এক বছর এক একটা রঙকে দেখা যায়, সেই রঙেরই অধিকাংশ মানুষ পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। সেই রঙের তার বাচ্চার প্যারাম্বুলেটার থেকে শুরু করে সব কিছু ওই বিশেষ রংটাতে গাঁথা। কেন না, সেটা হচ্ছে ফ্যাশন স্টেটমেন্ট অফ দ্য ইয়ার। অর্থাৎ নেপথ্যে রয়েছে বাণিজ্য। স্টাইলের ক্ষেত্রে যে লোকটি স্টাইল করতে পারে, যে লোকটি স্টাইলটা জানে, সে কখনো ওই গড্ডালিকা প্রবাহে স্রোতে ভাসবে না। কে ভাসবে না? যদি 100 জনকে ধরা হয়, হয়তো 1 জন বা আধখানা মানুষ বেরিয়ে আসবে যে স্টাইলটা নিয়ে ভাবছে। বাকি 99.5 জন মানুষ তারা কিন্তু ওই গড্ডালিকা প্রবাহে ভেসে যেতে বাধ্য। এটা হচ্ছে মনস্তত্ত্ব, সাইকোলজি অফ বায়ার, সাইকোলজি অফ ফ্যাশন যদি বলেন। সমস্ত ক্ষেত্রেই ব্যাপারটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে মিলে যেতে বাধ্য বলেই তারা ব্যবসাটা ওইভাবে করে আসছেন। এবারে আসুন, অবশ্যই যে পোশাকের সাজে নিজের কাছে সপ্রতিভ সেটাই স্টাইল স্টেটমেন্ট, কিন্তু স্টাইল স্টেটমেন্ট সেটাও নয়। স্টাইল স্টেটমেন্ট হচ্ছে যেটা আমি মনে করি যে এইটা আমার জন্য সব থেকে সেরা, সেটাকে হোল্ড করা এবং ক্যারি করা, এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এবার একটা বিষয় এসে যায় যে আমাদের একটা পুরনো কথা আছে, আপরুচি খানা বার রুচি পেহেননা। অর্থটা হচ্ছে, আবার তার পাশাপাশি আরেকটা কথাও আছে, শ্রেষ্ঠ গানা মধ্যম বাজানা, নিকৃষ্ট
নাচ না। এটা শিল্পের ক্ষেত্রে বলা হয়। তাহলে শিল্পের ক্ষেত্রে দেখুন, আপনি লক্ষ্য করে, আগে পরে ওটাতে আসছি, আগে এটাতে বলে নিই। শ্রেষ্ঠ গানা, মানে গান করলে সেটা হচ্ছে শ্রেষ্ঠ। মধ্যম বাজানা, কোনো যন্ত্র বাজালে সেটা হচ্ছে মধ্যম। নিকৃষ্ট নাচ না, অর্থাৎ কিনা নৃত্য শিল্প, যে নৃত্য কলা, সুন্দর সুন্দর জামা পরেন, এই নিয়ে আপনি নিজেকে প্রেজেন্ট করেন, আমি পুরোটা পড়তে পারছি না সুমিত, পুরোটা দেখতে পাচ্ছি না, কেন দেখাচ্ছে না আমি বলতে পারবো না। এটাই তার ফ্যাশন না, ফ্যাশন ব্যাপারটা আলাদা, আমি সেটাই আলোচনায় আছি সুমিত, সেটাই বলছি। তাহলে কি হলো, যে শিল্পটা প্রথম এসেছিল, বিশ্বের প্রথম শিল্প ছিল নৃত্য শিল্প, তারপরে নাট্য, তারপরে বাকি সব, সঙ্গীত অবশ্যই এই সবগুলোকে মিলিয়ে থেকেছে। তাহলে সঙ্গীত নিয়ে আমি মন্তব্যই করবো না, আমার কাছে সেটাই সেরা। তাহলে দেখুন, উত্তম গানা, শিল্পের মধ্যে সেরা কি? গান। মধ্যম বাজানা, নিকৃষ্ট নাচ না। কেন নিকৃষ্ট হলো? নিকৃষ্ট কেন হলো? কারণ নাচের মধ্যে কোথাও একটা যৌনতা ব্যাপার আছে, আর যেহেতু যৌনতা জড়িয়ে আছে বলে আপনি কিন্তু লক্ষ্য করে দেখবেন যে চারপাশের মানুষের, অধিকাংশ মানুষের মনোযোগটা থাকে কোনো নাচ জাতীয় অনুষ্ঠান হলে, সেই যা অনুষ্ঠানটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না। 1, 2, তাতে আপনার মনোনিবেশের প্রয়োজন পড়ে না। 3, তাতে আপনার মনোরঞ্জন হয়। কি মনোরঞ্জন হয়? ওই যে ফ্রয়েডিয়ান স্লিপ বলতে যে কথাটাকে বোঝানো হয়, অর্থাৎ কিনা আপনার মনোজগতে একটা যৌন সুরসুরি কোথাও কাজ করে, সেটা যেভাবেই হোক না কেন। অতএব সেটাকে নিকৃষ্ট বলা হচ্ছে শিল্প মাধ্যম হিসেবে, কিন্তু গণমাধ্যম হিসেবে সেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। ওইখানেই মজাটা লুকিয়ে আছে। তাহলে এর পরের প্রসঙ্গটা কি, যেটা বলেছিলাম, আপরুচি খানা পার রুচি পেহেন না। নিজের রুচি মতো আপনি খাবেন, পোশাকটা পরবেন কার মতো? অন্যের রুচি মতো। এই আপরুচি খানা পার রুচি পেহেন না কথাটা কি ইদানিং তৈরি হওয়া কথা? একেবারে ভুল। বরং কথাটা তৈরি হয়েছে বহু 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 হাজার বছর আগে। কারণ আমরা এটা কোথায় দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এটা মহাকাব্যে। শুধু মহাকাব্যেই নয়, আমরা এটা উপনিষদে উল্লেখ পাচ্ছি। উপনিষদ বলছেন তুমি যতটা পারো স্বাভাবিক থাকো, অস্বাভাবিকতার মধ্যে যেও না। যেই তুমি অস্বাভাবিকতার মধ্যে যাবে, তোমার আত্মন কষ্ট পাবেন। অর্থাৎ তুমি এমন কিছু পোশাক পরো না, এমন কোনো খাদ্য খেও না, এমন কোনো আচরণ করো না যেটা স্বাভাবিক, যেটা তোমাকে তোমার মনুষ্যত্বের থেকে বাইরে নিয়ে চলে যেতে পারে। আমরা কি করি? আমরা সেই সমস্ত উদ্ভট বিষয়গুলোকেই পাত্তা দিই যেটা আমাকে হয়তো স্যুট করছে না, মানাচ্ছে না, হয়তো আমার সঙ্গে যাচ্ছে না, আমার ব্যক্তিত্বের সঙ্গে খাপ খাচ্ছে না, কিন্তু আমি করে বসে আছি। খুব ছোট্ট একটা উদাহরণ বলি। রীনাদি দিদিভাই কেমন আছো? কৃষ্ণেন্দু এসছেন, পুতুল এসছেন, বিপুল এসেছে, নিঃশব্দ বিপুল। আজকাল বিপুল কবিতা লিখছে, আপনাদের জন্য বলে রাখি। তো এটা হচ্ছে এইরকম সময় যখন বুদ্ধ জীবিত। তো এক ধনী সৃষ্টির পুত্রী, সে এবং অন্য সকলে তার সখীদের নিয়ে সে গেছে একটা মদন উৎসবে যোগ দিতে। সেখানে তাকে দেখতে আবার গেছে বেশ কিছু পুরুষ, গেছে তার উপমুগ্ধ যারা, তাকে দেখতে গেছে। তো সে তখন 14 বছর বা 15 বছরের কিশোরী। আর গেছে কয়েকজন বটু কারা, যারা আজকের ভাষায় যারা হচ্ছে ঘটক, তারা গেছে তার সম্বন্ধ করতে, তাকে ওখানেই দেখতে গেছে। কারণ প্রকাশ্যে তার রূপ সব থেকে বেশি দেখা যাবে বলে তারা সেখানে গেছে। আরেক সৃষ্টি পুত্রের জন্য তারা সম্বন্ধ নিয়ে এসছে। যাই হোক, তো এবারে সেই হঠাৎ করে উৎসব চলছিল, হঠাৎ করে খুব জোর বৃষ্টি এসেছে। সবাই তো পরিমরি করে যে যেখানে পারে গাছের তলায় বা যেখানে কোনো হর্ম রয়েছে তার নিচে আশ্রয় নিচ্ছে ইত্যাদি। মেয়েটি কিন্তু ধীরে 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 এগোচ্ছে। এগোতে যেখানে বটুগুলি দাঁড়িয়েছিলেন সেইখানটাতেই সে আশ্রয় নিল এসে। ততক্ষণে সে পূর্ণ ভিজে গেছে। এবার বটুদের একজন জিজ্ঞাসা করেছেন, মা তুমি তো দেখছি পঞ্চকল্যাণী, তা তুমি তো ইচ্ছে করলেই দৌড়ে আসতে পারতে, তুমি দৌড়ে এলে না কেন? বৃষ্টিতে ভিজে গেলে পুরোটা সময়, এতটা বৃষ্টি পড়ছে, ভিজে গেলে তুমি। এসে মেয়েটি উত্তরে বলল, আপনি কখনো দেখেছেন যে মাথা যার পিঠে
সোনার হাওদা, তার উপরে বসে আছেন রাজা, আর রাজার মাথায় রাজছত্র, সোনার ঝালর ঝুলছে সেখান থেকে। এরকম একটি হস্তিকে আপনি কখনো দৌড়তে দেখেছেন? রাজহস্তিকে দৌড়তে দেখেছেন? তো বটু বলছেন যে না, তা কখনো দেখিনি। বলে যে আপনি কখনো দেখেছেন স্বর্ণালঙ্কার ভূষিতা অপূর্ব সুন্দরী কোনো দেবী বা কোনো মানবী, যার সমাজে গ্রহণযোগ্যতা আছে, তিনি বড় শিল্পী, কখনো দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন ভয়ে আতঙ্কে বা কোনো পরিস্থিতিতে? বলেছেন না, আমি দেখিনি। তাহলে আমারও ঠিক তাই। আমি যদি ওখানে ওই দৌড়ে আসতাম, সেটা মোটেও সুখকর দৃশ্য হতো না। আমাদের সুখীরা সকলে তাই করেছে, দেখুন, তারা দৌড়ে চলে এসছে, তারা সাধারণ, তারা সাধারণের থেকে ওপরে নয়। কিন্তু আমি তো সাধারণ নই। বলে এতক্ষণে বুঝলাম তোমার উত্তরটার অর্থ, কেন তুমি দৌড়ে আসনি বুঝলাম। এটাও কিন্তু একটা স্টাইল স্টেটমেন্ট, এটাও বুঝিয়ে দেওয়া যে আমার ব্যক্তিত্বটা এমন যাতে ওই দৌড়ে আসাটা আমাকে মানায় না, ইট ডাজন্ট স্যুট টু মি। এইখানটাতেই হচ্ছে বৈশিষ্ট্যটা। তাই ফ্যাশনের স্টাইলের পার্থক্য মানে শুধু পোশাক আশাক, বড় চুল রাখা বা না রাখা, সিগারেট খাওয়া বা না খাওয়া, তা কিন্তু নয়। মানে হচ্ছে আজকের এই সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে, সামাজিক অবস্থায় দাঁড়িয়ে কোন দিকে আপনি দৌড়ে যাবেন আর কোন দিকে আপনি যাবেন না, নিজেকে রেস্ট্রেইন করবেন, আটকাবেন। এই মহামারীর সময় আপনি বুঝবেন কিনা যে কোনটা আপনার প্রয়োজন, কোনটা প্রয়োজন নয়। এইখানেই পার্থক্যটা হয়ে যায়। ফ্যাশন যারা করবে তারা কিন্তু এটা নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে দৌড়ে চলে যাবে, গিয়ে হাউমাউ করবে, ছটফট করবে, এবং তাতে আরো বিপদ বাড়বে, বই কমবে না। আর যে স্টাইলে অভ্যস্ত, যার মুখশ্রী আছে, সে মুখোশ পড়তে যাবে না, সে ভুল আচরণটা করবে না। তাই স্টাইলটা দরকার, কারণ স্টাইলটা হচ্ছে আপনার স্টেটমেন্ট, আপনার ব্যক্তিত্বের বিকাশ, আপনার পরিচয়, আপনার আইডেন্টিফিকেশন, আপনার নিজস্বতা। সেটা আপনি তৈরি করতে পারছেন কি পারছেন না। আপনি ইতিবাচকতা বৃত্তে আছেন মানে আপনি স্টাইলে আছেন। আপনি ইতিবাচকতা বৃত্তের বাইরে আছেন, নেতিতে আছেন, আপনি ফ্যাশনে আছেন। ফ্যাশনটা বারবার আসবে যাবে, বদলাবে, স্টাইল কিন্তু একরকম থেকে যাবে। তাই যে প্রশ্নটা এখানে কেউ করলেন আমাকে, সুমিত করলেন কি কে করলেন মনে করতে পারছি না, বড় চুল রেখেছেন, সুন্দর সুন্দর জামা কিন্তু পরি না, হাতের কাছে যা পাই তাই পরি। এবার উত্তর দিই, নিজেকে প্রেজেন্ট করেন, এটাই আপনার স্টাইল। আমার স্টাইল কেউ নকল করতেই পারে, যে নকল করবে সেটা তার ক্ষেত্রে সেটা হবে ফ্যাশন, কারণ সেটা তাকে অ্যাকসেপ্ট, তাকে মানাচ্ছে কিনা তার উপরে পুরো ব্যাপারটা নির্ভর করছে। স্টাইল যে কোনো কারোর কপি করা যায়, কিন্তু সেই কপিটা আমাকে মানাবে তো, আমাকে ফিট করবে তো, আগে সেইটা বুঝতে হবে। নইলে স্টাইল কপি করে কোনো লাভ নেই। যে কারণে হাজার হাজারে লক্ষ লক্ষ মানুষ আমরা দেখেছি অমিতাভ বচ্চনের স্টাইলে চুল রেখেছেন। লক্ষ লক্ষ মানুষকে দেখেছি যারা মিঠুন চক্রবর্তী যখন খুব বড় হিরো ছিলেন তখন এইখান থেকে জুলপি কামিয়ে দিতে দেখেছি আমরা, দেখিনি কি? কিন্তু সেগুলো তারা ধরে রাখেননি, পরবর্তীকালে সেটাকেই ধরে রেখেছেন, চলেছেন, তা কিন্তু ঘটেনি। তাহলে আমাকে যদি এই প্রশ্নটা করা হয়, কেউ যদি এই প্রশ্নটা করেন, বর্ণালী এসছেন, শাহানা চৌধুরী এসছেন, বেশ শৈবাল হোতা এসছেন, হ্যাঁ দিদিভাই ঠিক আছে, অনুষ্ঠান করছি, তোমাদের সঙ্গে থাকলে ঠিক আছে। অনেকে আমাকে এই প্রশ্নটা করেছেন যে এইটার কারণটা কি, যে আপনি লম্বা চুলটা কাটেন না কেন। আমাকে টেলিভিশনে অনুষ্ঠান করতে গিয়ে খুব মজার মজার কতগুলো কথা শুনতে হয়েছে, দূরদর্শনের ক্ষেত্রে বলছি, যে কেন আমি লম্বা চুল রাখি, চুলে ঝুঁটি বাঁধি কেন, ইত্যাদি ইত্যাদি। তখন তাদেরকে আমি এটা বোঝাতে চেষ্টাও করিনি কি ওহে মহামূর্খ, তোমরা মনে করো যে তোমরা যেভাবে দুনিয়াটাকে দেখতে চাও সেভাবেই দুনিয়াকে দেখা যাবে, ভুল। এটা তো সম্ভব নয়। যেভাবে আমরা এতদিন এত বছর দুনিয়াকে দেখছিলাম, দেখতে পারছি, এখন দুনিয়াটা নিজের স্টাইলে বদলাচ্ছে, নিজেকে নিজের স্টাইলে ফিরতে চাইছে। পারবেন? আপনার ক্ষমতা আছে দুনিয়াকে আটকানোর? নেই, কারণ আপনি কখনো কোনো দিন স্টাইলের চর্চাই করেননি। তো আমরা তো কখনো স্টাইলের চর্চা করিনি, তারা তো কখনো করেননি, তারা জানেন না, জানবেন কি করে? ঝুঁটি মাথায় ঝুঁটি বেঁধে অনুষ্ঠান করতে বসেছে। What the hell? Who the hell you are to talk like that to someone?
যার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এটাই, আমি বিশ্বাস করি ধ্রুপদী আনায়। যদি বলেন আমার আমার স্টাইল স্টেটমেন্টে কোথায়, ধ্রুপদী আনায়। এই যে পাঞ্জাবিটা, তার একটা বোতাম এখান থেকে গেছে, এবারে এখান থেকে খুলে দিলে এরমভাবে বুকের ওপর থাকবে পরে। এই যে পাঞ্জাবিটা, এটা হচ্ছে একটা স্টাইল স্টেটমেন্ট। কেন স্টাইল স্টেটমেন্ট? এটা পাঞ্জাবিও নয়, একটা ফতুয়া বসে গোল গলা, সেটাকে ইচ্ছে মতো আমি বিভিন্ন রকম আকৃতি দিতে পারি, এবং যখন যে আকৃতিটা আমার পছন্দ হবে সেই আকৃতিটা আমি পরবো, যখন যে আকৃতিটা আমাকে মানাবে তখন সেটা আমি পরবো। আই হ্যাভ টু নো দ্যাট। আপনাকে জানতে হবে। আর আমি এটা পড়েছি বলেই আরেকজন এটা পরে তাকেও ঠিক একই রকম দেখাবে, এটা ভেবে লাভ নেই। সেক্ষেত্রে হয়ে যাবে জিনিসটা ফ্যাশন। ঠিক একই রকমভাবে এই পাঞ্জাবির স্টাইলটা কিন্তু একটা সময় আগে বলা হতো বড়ুয়া কাট। আপনাদের মনে আছে প্রমথেশ বড়ুয়া প্রথম এই ধরনের পাঞ্জাবির প্রচলন করেন সম্ভবত, কিন্তু আমি বলছি এর প্রচলন আর তারও বহু আগে। আপনাদের মনে করিয়ে দিতে চাই, 8-এর দশকের গোড়ার দিকে ডগ কলার নামে এক ধরনের জামার কলার হয়েছিল। খুব বড় বড় কলার হতো, কুকুরের কানের মতো, তাকে বলা হতো ডগ কলার। সেটা এলো কোথা থেকে? 70s-এ ওই স্টাইলটা চালু করলেন বা ফ্যাশনটা চালু করলো বিটলসের তরফ থেকে চালু করা হয়েছিল। এলভিস প্রেসলের যে স্টাইল, সে স্টাইল বহু লোক ফলো করেছে। আবার বলছি, তাদের কাছে সেটা হয়ে যাবে ফ্যাশন। এলভিস প্রেসলে কিন্তু কখনো কোনোদিন তার স্টাইল থেকে বেরোবে না, কারণ সে ওই ধ্রুপদী বিশ্বাস নিয়ে আছে। এটা আমার স্টাইল স্টেটমেন্ট, এটা আমি তৈরি করেছি, এইটা আমার নিজস্ব। এবারে তাকে কপি করতে পারে বহু লোক, কিন্তু তারা কেউ এলভিস প্রেসলে নয়। ওইখানেই পার্থক্যটা তৈরি হয়ে যায়। দিদিভাই, বহু লোকের বহু রকম মাথা ব্যথা, তাদের মাথাতে ঢোকানোই মুশকিল। যে ব্যাপারটার গ্রহণযোগ্যতাটা কোথায় সেটা ঢোকানো খুব মুশকিল। দে হ্যাভ নো আইডিয়া। তাই ক্ষুদ্র আবর্তের মধ্যে থেকে ওইটাকেই পৃথিবী ভাবে। ভাবো, আমারটাতে কিছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। আমি তো নিজেকে বদলাবো না, কারণ আমি আমার নিজের স্টাইল স্টেটমেন্ট সম্পর্কে একটা তৈরি করা স্টাইল স্টেটমেন্ট, আমি সেটাকে তৈরি করেছি। আমার ব্যক্তিত্ব, আমার কণ্ঠস্বর, আমার উচ্চতা, আমার চেহারা, সব কিছুর সঙ্গে যেটা যাবে সেটা ভেবেচিন্তে। এবং আবার মনে করিয়ে দেব, উত্তরটা হচ্ছে সেটাই তো অর্ণব, এটাই তো আমারও প্রশ্ন। সাজ পোশাক এবং পশ্চাৎ দেখে তার মানসিকভাবে বিচার করা যায় সেটা পার্থিব প্রাপ্তি কোনটাকে প্রাধান্য দেয় সব থেকে? দেহ সৌষ্ঠব, মেধা না বৈভব? এক্স্যাক্টলি, একদম ঠিক, একদম ঠিক, খুব সত্যি কথা। স্নিগ্ধা বসু বলছেন বাবু আনা যুগে না। বাবু আনা যুগ বলতে আমার এই শব্দটাতে আমার আপত্তি আছে। ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা কি জানেন? ধ্রুপদী আনা। ধ্রুপদী আনা মানে ক্লাসিক্যাল। কি ক্লাসিক্যাল? যা চিরকালীন। এখন দেখবেন, যেটা ক্লাসিক্যাল, যেটা চিরকালীন, তার মধ্যে কোনো অকারণ বাহুল্যের প্রয়োজন পড়ে না। সে এমনিতেই ধ্রুপদী বলেই অতি সহজে যে কোনো সময় তাকে গ্রহণ করা যায়। কারণ ধ্রুপদী আনাকে বাদ দিয়ে, অর্থাৎ আমার ঠাকুরদার 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 ঠাকুরদাকে বাদ দিলে আমার অস্তিত্ব থাকে না। অর্থাৎ আমার যা কিছু শিকড়, আমার যা কিছু ধ্রুপদী আনা, সেটাকে বাদ দিলে আজকের এই সোকল আধুনিক আমির কোনো অস্তিত্বই স্বীকৃত হয় না। হয় কি? হয় না। তাহলে আমি কি বললাম? ধ্রুপদী আনাকে আমি আজকের ছাঁচে ফেলে দিয়ে নিজের মতো করে যেটা আমাকে মানায় অথবা মানায় না সেটা স্থির করে নিয়ে, বুঝে নিয়ে আমার নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারলে তবেই আমাকে বুঝতে হবে যে আমি ঠিকঠাক একটা পূর্ণাঙ্গ মানুষ। আর আমি যে স্টাইল স্টেটমেন্টটা তৈরি করলাম সেটা অনেকেই অনুকরণ করার চেষ্টা করবে, তাদের সবাইকে যে মানাবে তা তো নয়, সেটা কখনো হতে পারে না। কারা অনুকরণ করবে? যারা ফ্যাশনের পূজারী, তারা অনুকরণ করবে। আর যারা স্টাইলের পূজারী, তার ওই মুখশ্রীতে থাকবে, মুখোশটি পড়বে না। আর মুখোশটি পড়েছে বলেই আজকের সমাজের সমস্যাটা এত দূর পর্যন্ত বেশি। মুখোশটি এখন আমাদের দুভাবে পড়তে হচ্ছে। এক তো বহিরঙ্গে মুখোশ পড়তে হচ্ছে, আর অন্তরঙ্গের যে মুখোশটি, সেটি খুলে দিন, দেখতে পাবেন আপনার আসল চেহারাটি দেখা যাচ্ছে। আপনি ফ্যাশন দিয়ে সেটাকে ঢেকে রেখেছেন। তাই
আবার ফিরে আসতে হচ্ছে শেষের কবিতার অমিতর কাছে, যেখানে যে লোকটি এই কথাটি বলেই ছিলেন স্পষ্ট করে, তার মুখ দিয়ে রবীন্দ্রবাবু বলেছিলেন, ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। মুখশ্রীটা চাই না মুখোশটা চাই? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। মুখোশ পরা লোকগুলো এখন তাদের মুখোশ হারিয়ে ফেলেছে বলে, তাদেরকে এখন দেখা যাচ্ছে বলে, তারা এখন বুঝতে পারছে আমরা এতদিন পর্যন্ত যা কিছুর চর্চা করেছি সেই চর্চাগুলো সবটাই অন্তঃসার শূন্য, সেগুলো মুখোশে ঢাকা। আমাদের আসল চেহারাটা এইবার দেখা যাচ্ছে, আর সেটা মোটেই গ্রহণযোগ্য নয়, মোটেই গ্রহণযোগ্য নয়। সুতরাং এইখানটায় ফিরে আসতে হবেই, যেন তেন প্রকারেণ এইখানটাতেই ফিরতে হবে। কোথায়? নিজস্বতার কাছে, শিকড়ের কাছে, নিজের কাছে। সকালে ভালো থাকুন। আজকে রাত্রের আসরে মঙ্গল কথা একটু অন্যরকম ভাবনা চিন্তা আছে, দেখা যাক কতটা কি হয়, কতটা কি করতে পারি, তার প্রস্তুতি নেব। এবং আবার মনে করিয়ে দেবো, দেখুন, যে কোনো স্টাইল স্টেটমেন্ট আপনি কাউকে দেখে খানিকটা নিলেন, কিন্তু মাথায় রাখুন, নিজের ব্যক্তিত্ব, চেহারাপত্র থেকে শুরু করে যা কিছু নিজের নিজস্বতা, সেটাকে অস্বীকার করে যদি আপনি স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে চেষ্টা করেন, এগেইন দ্যাট উইল বি আ হিউজ ফেইলিয়ার। একটা মস্ত বড় ব্যর্থতার চেহারা ছাড়া কিছু হবে না। নকল করে সম্ভ্রান্ত হওয়া যায় না, শুধু তাই নয়, অর্ণব আরও বলছেন, ওটা আয়ত্ত করতে হয় রুচি আর মেধার চর্চায়। শুধু আয়ত্ত করলেও হয় না অর্ণব, ওটা ভেতর থেকে আসে অথবা আসে না। ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান একজন ভালো টেলিভিশন বা রেডিও বা মঞ্চের পারফর্মার, মানে শিল্পী, এবং সব থেকে বড় কথা একজন ঠিকঠাক সাংবাদিক, মানে যার মধ্যে সবটা স্কোয়ার ওয়েতে আছে, ক্রিয়েটিভ, মানে সৃজনশীল একজন সাংবাদিক। এই তিনটে জিনিস শিখে হয় না। ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান যার জিল আছে সে করতে পারবে, ওপেন করতে পারবে। যে কোনো ব্যাটসম্যান ওপেনিংয়ে নামতে পারবে না, অনেক পরীক্ষার ভেতর দিয়ে তাকে যেতে হয়। 2, পারফর্মার, ক্যামেরার সামনে, মাইক্রোফোনের সামনে, মঞ্চে, দর্শকের সামনে, যে কোনো জায়গাতেই হোক না কেন, যে শিল্পী পারফর্ম করতে পারবে সেই শিল্পী সত্তা নিয়ে এসে জন্মেছে। আমি নাটক একটা মাস্টার্স করেছিলাম, শিখতে পেরেছিলাম কতটুকু, মেকআপটা শিখেছিলাম, স্টেজ ক্রাফট কিছুটা শিখেছিলাম, আলো কিছুটা শিখেছিলাম, আর কিছু শিখতে পারিনি। বিশ্বাস করুন, ওইভাবে অভিনয় শেখা যায় না, পারফরমেন্স ওইভাবে যায় না, করে 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 জানতে হয়, শিখতে হয়। আমি গায়ক নই, গায়ক যারা তারা চর্চা করে, অনুশীলন করে তারপরে যখন পারফর্ম করতে বসেন, পারফরমেন্স ইজ এ ডিফারেন্ট বল গেম। ভেতরে থাকলে আছে, নাহলে নেই। আর কি বললাম, সাংবাদিকতা, সেক্ষেত্রেও তাই, একই রকম। আপনার ভেতরে যদি সংবাদের জন্য একটা খোঁজ থাকে, তাহলে কিছুতেই কোনোভাবেই আপনাকে আটকানো যাবে না, আপনি করবেনই সাংবাদিকতা। এখানে স্নিগ্ধা লিখেছেন, ধ্রুপদ ঘরানার ড্রেস, চেহারা, পার্সোনালিটি, বাচনভঙ্গি সব মিলিয়ে একটা কমফোর্টেবল অ্যাটমসফিয়ার দেয়, সেটার কপি করা। ঠিক তাই, কাকের ময়ূর পুচ্ছের মতো, সুমিতা, একদম ঠিক তাই। ওইটা হয়, আমার টাকা আছে, আমি কিনে ওই রকমই পোশাক কিনে ফেললাম, ওই রকমই হেয়ার স্টাইল করে ফেললাম, ওরকম সব কিছু করে ফেললাম, কিন্তু ব্যাপারটা হবে না। যে মুহূর্তে মুখ খুলবো ব্যাপারটা হবে না। আমি আমার নিজস্ব সত্তাকে আমি যদি উন্মোচন না করতে পারি, তার ব্যক্তিত্বটাকে যদি উন্মোচন না করতে পারি, তাহলে কখনো কোনো দিন ওই ফ্যাশন করা হবে, স্টাইলে আমি ঢুকতে পারবো না। স্টাইলটা তাই আগে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো। পাশাপাশি আর একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আর একটু মানুষকে বলা, এবং নিজস্বতা না থাকলে হয় না। ঠিক বলেছেন শাহানা, আর একটু মানুষকে বলা, জানানো। টিজারটা যাবে, গেলে একটু জানিয়ে দেবেন। আর আমাদের কাজটাকে আগামীর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তার চিন্তা ভাবনাটা, আগামীকাল একটা পরিবার কথা আছে, রোববার আরেক প্রশ্ন আলোচনা হবে। সকলকে নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই, দিনটা ভালো কাটুক বলি। আজকেও কি খুব বৃষ্টি হবে আমি জানি না, কি হবে। হ্যাঁ,
আবিষ্কার করুন না। এর জন্য কোনো বয়সের সীমারেখা নেই কিন্তু, যে আমার স্টাইল কোনটা, কোনটাতে আমি স্বচ্ছন্দ। কোনো নারী হলে অমুক নারীকে ফলো করতে হবে, রেখাকে বা হেমামালিনীকে বা অমুককে তমুককে, তা কিন্তু নয়। পুরুষ হলে অমুক নায়ককে বা তমুকে ফলো করতে হবে, তাও কিন্তু নয়। এসব স্টাইল তৈরি করা যায়, সেটা নিজেকেই করতে হয়, কেউ করে দিতে পারে না। নমস্কার, বিদায়, দেখা হচ্ছে রাত 8টায় মঙ্গল কথায়।